রাত প্রায় 11:30। মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের ডেপুটি কমিশনার ড রিনা আহমেদের সরকারি বাংলোর স্টাডি রুমের আলো তখনও জ্বলছিল। বাইরে ঝুম বৃষ্টি থেকে থেকে মেঘের গগনবিদারী গর্জন নিস্তব্ধতাকে ভেঙে খান করে দিচ্ছিল। কিন্তু বাইরের ঝড়ের চেয়েও বড় এক ঝড় বয়ে যাচ্ছিল আইপিএস রিনা আহমেদের মনের ভেতরে। তার টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাইলের স্তূপের মাঝে একটি খাঁকি রঙের সাধারণ খাম যেন তাকে বিদ্রুপ করছিল। খামটা আজ বিকেলে তার অফিসের ঠিকানায় এসেছিল। প্রেরকের কোনো নাম বা পরিচয় ছিল না। এই ধরনের বেনামি চিঠি প্রায়ই আসে, যার বেশিরভাগই ভিত্তিহীন অভিযোগ বা ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ। কিন্তু এই খামের ভেতরের জিনিসগুলো ছিল ভিন্ন। একটা পেনড্রাইভ আর ভাঁজ করা একটি কাগজ। কাগজে কাপা কাপা হাতে লেখা মাত্র কয়েকটি শব্দ। ম্যাডাম, মিরপুর মডেল থানায় সাধারণ মানুষ পশুর চেয়েও অধম। ন্যায় বিচার এখানে বিক্রি হয়, বাঁচান। রিনা পেনড্রাইভটা তার ল্যাপটপে সংযুক্ত করার পর থেকেই এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হন। এতে ছিল কয়েকটি অডিও ক্লিপিং এবং ঝাপসা কিছু ছবি। প্রথম অডিও ক্লিপে একজন মধ্যবয়সী মহিলা ইন্সপেক্টর হারুন শিকদারের কাছে তার মেয়ের শ্লীলতাহানির অভিযোগ করতে এসেছিলেন। কিন্তু ইন্সপেক্টর হারুন তাকে সাহায্য করার বদলে এমন ভাষায় অপমান করছিলেন যা কোনো সভ্য সমাজে উচ্চারণযোগ্য নয়। দ্বিতীয় ক্লিপে এক বৃদ্ধ তার জমির জাল দলিলের বিরুদ্ধে অভিযোগ জানাতে এলে সাব ইন্সপেক্টর কামাল হোসেন তার কাছে 50,000 টাকা ঘুষ দাবি করছিল। টাকা দিতে না পারায় তাকে গলাধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকিও শোনা যাচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তৃতীয় ক্লিপটি। একজন তরুণী তার স্বামীর বিরুদ্ধে গারস্থ হিংসার অভিযোগ জানাতে গভীর রাতে থানায় আশ্রয় চেয়েছিল। ইন্সপেক্টর হারুন তাকে সাহায্য করার আশ্বাস দিয়ে তার একাকিত্বের সুযোগ নেওয়ার চেষ্টা করছিল। তার কুৎসিত ইঙ্গিতগুলো রেকর্ডিংয়ে স্পষ্ট ছিল। ছবিগুলোতে দেখা যাচ্ছিল থানার ভেতরের জরাজীর্ণ অবস্থা, অভিযোগকারীদের জন্য রাখা ভাঙা বেঞ্চি এবং পুলিশ কর্মকর্তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ। রিনাম কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। তিনি চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। তিনি এমন একজন অফিসার যিনি নিজের দায়িত্বকে শুধুমাত্র চাকরি হিসেবে দেখেন না, দেখেন এক পবিত্র ব্রত হিসেবে। তার বাবা ছিলেন একজন সৎ স্কুল শিক্ষক, যিনি তাকে শিখিয়েছিলেন ন্যায়ের পথে চলতে। পুলিশ বিভাগে যোগ দেওয়ার পর থেকে তিনি সবসময় চেষ্টা করেছেন সেই আদর্শকে সমুন্নত রাখতে। কিন্তু আজ এই প্রমাণগুলো দেখে তার মনে হল সিস্টেমের ভেতরেই এমন গভীর ক্ষত তৈরি হয়েছে যা বাইরে থেকে মেরামত করা প্রায় অসম্ভব। তিনি জানতেন যদি তিনি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেন তাহলে ইন্সপেক্টর হারুন শিকদার তার রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করে সব প্রমাণ লোপাট করে দেবে। সাক্ষীদের ভয় দেখে মুখ বন্ধ করে দেওয়া হবে। দিনের পর দিন, মাসের পর মাস গড়াবে, কিন্তু চূড়ান্ত কোনো ফল আসবে না। ততদিনে আরও কত শত মানুষ নির্যাতিত হবে, কত ন্যায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে। না, রিনা নিজের মনেই বলে উঠলেন, এইভাবে না, এই বিষবৃক্ষের শিকড় হুদড়ে ফেলতে হলে আমাকে এই মাটির নিচে নামতে হবে। তৎক্ষণাৎ তিনি একটি সিদ্ধান্ত নিলেন। তিনি নিজেই যাবেন মিরপুর মডেল থানায়, কিন্তু ডেপুটি কমিশনারের ইউনিফর্ম আর গাড়ির বহর নিয়ে নয়। তিনি যাবেন একজন সাধারণ অসহায় নাগরিক হিসেবে, এমন একজন মহিলা যাকে দেখে কেউ কল্পনাও করতে পারবে না তার আসল পরিচয়। তিনি হবেন ফাতেমা বেগম, একজন মধ্যবিত্ত গৃহবধূ যার স্বামীর একটি ছোট মুদি দোকান আছে এবং প্রতিবেশীর সাথে তার সামান্য ঝামেলা হয়েছে। এই তুচ্ছ অভিযোগ নিয়েই তিনি দেখতে চান থানার আসল রূপ, উপলব্ধি করতে চান সাধারণ মানুষের অসহায়ত্ব। পরবর্তী 48 ঘণ্টা রিনা নিজেকে ফাতেমা বেগমে রূপান্তরিত করার জন্য ব্যয় করলেন। তার বিশ্বস্ত সহকারী ইন্সপেক্টর জাভেদকে এই গোপন অভিযানের কথা জানানো হল। জাভেদ প্রথমে আটকে উঠলেও রিনার দৃঢ় সংকল্প দেখে তাকে সাহায্য করতে রাজি হল। প্রথমে তৈরি হল ফাতেমা বেগমের জাল পরিচয়। পুরনো ঢাকার একটি বস্তির ঠিকানা ব্যবহার করে একটি নকল জাতীয় পরিচয়পত্র বানানো হল। একটি পুরনো মডেলের মোবাইল ফোন এবং একটি নতুন সিম কার্ড কেনা হল, যার নম্বর শুধুমাত্র জাভেদের কাছেই থাকবে। রিনা তার হাঁটাচলা, কথা বলার ধরন, এমনকি তাকানোর ভঙ্গিও পরিবর্তন করার অনুশীলন শুরু করলেন। একজন উচ্চপদস্থ আইপিএস অফিসারের তীক্ষ্ণ আত্মবিশ্বাসী দৃষ্টির বদলে তিনি ফুটিয়ে তুললেন একজন ভীত, উদ্বিগ্ন এবং অসহায় মহিলার চাহনি। তার পোশাক নির্বাচন করা হলো খুব সাবধানে। আলমারি থেকে তিনি বের করলেন সবুজ পাড়ের একটি বিবর্ণ হলুদ রঙের সুতির শাড়ি। এই শাড়িটা তার মায়ের ছিল, যা তিনি সযত্নে তুলে রেখেছিলেন। শাড়ির মলিন রং আর সাধারণ ডিজাইন তাকে ভিড়ের সাথে মিশে যেতে সাহায্য করবে। সাথে পরলেন একজোড়া সাধারণ প্লাস্টিকের চুড়ি এবং পায়ে দিলেন হাওয়াই চপ্পল। কাঁধে নিলেন একটি পুরনো সেলাই করা কাপড়ের ব্যাগ। ব্যাগের ভেতরে থাকবে তার নকল পরিচয়পত্র, কিছু খুচরো টাকা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জিনিস, একটি ক্ষুদ্রাকৃতির ভয়েস রেকর্ডার আর একটি পিনহোল ক্যামেরা,
যেটা তার শাড়ির আঁচলে সুকৌশলে লাগানো থাকবে। জাবেদ একটি সাধারণ সিএনজি অটোরিকশা ঠিক করে রাখল। অভিযানের সময় সে সাদা পোশাকে থানার আশেপাশে থাকবে। রিনার কাছে থাকবে একটি প্যানিক বাটন। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তিনি সেই বাটন চাপলেই জাবেদ তার দল নিয়ে ভেতরে প্রবেশ করবে। প্রস্তুতির শেষ পর্যায়ে রিনা আয়নার সামনে দাঁড়ালেন। আয়নায় যে প্রতিবিম্ব তিনি দেখলেন সে আর ডক্টর রিনা আহমেদ আইপিএস নয়, সে ফাতেমা বেগম, যার চোখ মুখে লেগে আছে সংসারের হাজারো চিন্তা আর অজানা ভয়। তার চুলগুলো এলোমেলো করে খোপা করা, কপালে কোনো টিপ নেই, মুখে প্রসাধনের লেশমাত্র নেই। তিনি নিজেই নিজের এই রূপ দেখে প্রায় চমকে উঠলেন। তিনি প্রস্তুত ছিলেন। 2 দিন পর সকাল 10টা মিরপুর মডেল থানার সামনে একটি সিএনজি থেকে নামলেন ফাতেমা বেগম। থানার বিশাল লোহার গেটটার দিকে তাকিয়ে তার বুকের ভিতরটা একবার কেঁপে উঠল। গেটের সামনে টুল পেতে বসে থাকা সেন্ট্রি তাকে কোনো প্রশ্ন না করে মাথা থেকে পা পর্যন্ত একবার মেপে নিল, যেন সে কোনো দাগি আসামি। রিনা ওরফে ফাতেমা ধীর পায়ে থানার ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকিই তার নাকে এলো এক ধরনের ভ্যাপসা গন্ধ, পুরনো কাগজের গন্ধ, ঘামের গন্ধ আর জমে থাকা হতাশার গন্ধ। দেওয়ালের চুনকাম খসে পড়ছে, জায়গায় জায়গায় শাওলা জমেছে। এক কোনায় একটা ভাঙা কাঠের বেঞ্চিতে কয়েকজন লোক বসে আছে। তাদের প্রত্যেকের মুখেই রাজ্যের দুশ্চিন্তা। তার পাশে বসা এক বৃদ্ধ ফুপিয়ে কাঁদছিলেন। রিনা মায়াভরা গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে খালা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধা আঁচলে চোখ মুছে বললেন, আমারে একমাত্র বোলারে কাল রাতে পুলিশ ধইরা আনছে, কইতাছে সে নাকি চুরি করছে। আমার পোলা এবং কাজ করতেই পারে না, মা সকাল থেকে বইসে আছি, কেউ আমার কথা শুনতাছে না। কিছুক্ষণ পর এক মহিলা তার বছর 5 শিশুকে নিয়ে থানায় ঢুকলেন। তার চোখ মুখ ফোলা, শাড়ি নাচলে রক্তের দাগ। তিনি সরাসরি সাব ইন্সপেক্টর কামাল হোসেনের কাছে গিয়ে বললেন, স্যার, আমার স্বামী আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, আমি আর সহ্য করতে পারছি না, দয়া করে একটা মামলা নিন। কামাল তার দিকে না তাকিয়ে খেকিয়ে উঠল, স্বামী স্ত্রীর ঝগড়ার জন্য থানা বানানো হয় নাই, বাড়ি গিয়ে মিটমাট করেন, আমাদের সময় নষ্ট করবেন না। মহিলাটি কাঁদতে কাঁদতে বললেন, স্যার, ও আমাকে মেরেই ফেলবে, আমাকে বাঁচান। কামাল এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, বেশি বাড়াবাড়ি করলে আপনাকেই হাজতে ঢুকিয়ে দেব, যান এখান থেকে। মহিলাটি ভয়ে আর হতাশায় কাঁদতে কাঁদতে থানা থেকে বেরিয়ে গেলেন। রিলার বুকের ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছিল। তার শাড়ির আঁচলে লুকানো ক্যামেরা আর রেকর্ডার সবকিছু ধারণ করছিল। এই প্রতিটা ঘটনাই ছিল সিস্টেমের পচনের জীবন্ত দলিল। প্রায় 3 ঘন্টা পর একজন চাপরাশি এসে তাকে তাচ্ছিল্যের সঙ্গে জিজ্ঞেস করল, কি জন্য এসছেন, সারাদিন কি এখানেই বসে থাকবেন? রিনা বিনীতভাবে বললেন, আমার প্রতিবেশীর সাথে একটু ঝামেলা হয়েছে, সে আমাকে গালিগালাজ করেছে, ধাক্কা মেরেছে, আমি একটা সাধারণ ডায়েরি করতে চাই। চাপরাশি তাকে নিয়ে গেল ইন্সপেক্টর হারুন শিকদারের ঘরের ফাঁসে। দরজার বাইরে লেখা, অফিসার ইনচার্জ। রিনা দরজায় নক করতেই ভেতর থেকে একটি ভারী কণ্ঠ ভেসে এলো, ভেতরে আসুন। ঘরটার অবস্থা বাইরের চেয়েও খারাপ। টেবিলে পান সুপারির পিক ফেলার পাত্র, সিগারেটের প্যাকেট আর চায়ের কাপ ছড়ানো। রাশভারী চেহারার ইন্সপেক্টর হারুন শিকদার চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। তার চোখে মুখে এক ধরনের ঔদ্ধত্য আর ক্ষমতার দম্ভ। তিনি রিনার আপাদ মস্তক একবার দেখলেন, সেই দৃষ্টিতে ছিল সীমাহীন অবহেলা। কি চায়? রিনা অর্থাৎ ফাতেমা কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার, আমি একটা নালিশ করতে এসেছিলাম। আমার প্রতিবেশী জরিনা বেগম আমাকে অকারণে মারধর করেছে। হারুন শিকদার একটি ক্রূর হাসি হেসে বললেন, ও, এই সামান্য ব্যাপার নিয়ে থানায় চলে এসেছেন? যান, নিজেরা মিটমাট করে নিন, এসব ছোটখাটো বিষয় নিয়ে আমাদের বিরক্ত করবেন না। রিনা বললেন, কিন্তু স্যার, সে আমাকে প্রায়ই উত্ত্যক্ত করে। আমার স্বামী দিনের বেলা দোকানে থাকে, আমি বাড়িতে একা থাকি, আমি খুব ভয়ে আছি। একা থাকেন? হারুন শিকদারের চোখের দৃষ্টি মুহূর্তের মধ্যে বদলে গেল। সেই দৃষ্টিতে ফুটে উঠল এক হায়নার লোভ। দেখুন, ডায়েরি করতে হলে অনেক নিয়মকানুন আছে, কাগজপত্রের খরচ আছে। তিনি থেমে গিয়ে তার মোটা আঙুল দিয়ে টেবিলে টোকা মারতে লাগলেন। ইঙ্গিতটা স্পষ্ট, তিনি ঘুষ চাইছেন। রিনার নির্দোষিতা ফুটিয়ে বললেন, স্যার, আমি খুব গরিব মানুষ, আমার কাছে তো এত টাকা নেই, শুনেছি থানায় অভিযোগ করতে টাকা লাগে না। এই কথা শুনে হারুন শিকদারের মেজাজ খারাপ হয়ে গেল। তিনি ধমক দিয়ে বললেন, তাহলে যেমন এসেছেন তেমন চলে যান, ফাও প্যাঁচাল পাড়তে আসবেন না, টাকা নিয়ে আসতে পারলে তখন কথা হবে।
রিনা মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে এলেন। তার ক্রোধ তখন সপ্তমে চড়েছে, কিন্তু তিনি নিজেকে নিয়ন্ত্রণ করলেন। তিনি আবার সেই ভাঙা বেঞ্চিতে এসে বসলেন। তিনি ঠিক করলেন এই নাটকের শেষ দৃশ্যটা তিনি আজই দেখবেন। বিকেল গড়িয়ে সন্ধে নামল। থানার ভিড় অনেকটাই কমে গেছে। রিনা আবার হারুন শিকদারের ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। হারুন তাকে দেখে অবাক হল। কি ব্যাপার, তুমি এখনো যাওনি? রিনা কাঁদো কাঁদো গলায় বললেন, স্যার, আমি খুব বিপদে আছি। আপনি যা বলবেন আমি তাই করব। দয়া করে আমাকে সাহায্য করুন। হারুনের মুখে শয়তানি হাসি ফুটে উঠল। সে রিনা কাছাকাছি এসে ফিসফিস করে বলল, সাহায্য তো আমি করবই। তুমি এক কাজ করো, আজ রাত ৯টার পরে আসো। তখন থানা খালি থাকবে। তোমার সব কথা আমি মন দিয়ে শুনব। তোমার কোনো ভয় থাকবে না, বুঝেছ? তার কুৎসিত ইঙ্গিতটা বুঝতে রিনার অসুবিধা হল না। তিনি ভয়ের অভিনয় করে মাথা নেড়ে সম্মতি জানালেন এবং থানা থেকে বেরিয়ে এলেন। বাইরে অপেক্ষারত জাভেদকে তিনি ইশারায় সবটা জানালেন। পরিকল্পনা অনুযায়ী রাত ৯টায় চূড়ান্ত আঘাত হানা হবে। রাত ৯:১। রিনা আবার মিরপুর মডেল থানায় প্রবেশ করলেন। থানা তখন প্রায় জনশূন্য। হারুন শিকদারটাকে তার ঘরে ডেকে নিয়ে দরজাটা ভেতর থেকে ছিটকিনি দিয়ে বন্ধ করে দিল। এসো, বসো। হারুন তার শিকারকে দেখে হাসল। তোমার জন্য আমি স্পেশাল চায়ের অর্ডার দিয়েছি। রিনা মাথা নিচু করে বসে রইলেন। হারুন তার চেয়ার ছেড়ে রিনার পাশে এসে বসল। তোমার নামটা তো জানা হলো না। ফাতিমা। রিনা নিচু স্বরে উত্তর দিলেন। খুব সুন্দর নাম। দেখো ফাতিমা, আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু দুনিয়াতে কোনো কিছুই তো আর এমনি এমনি হয় না, তাই না? লেনদেন তো করতেই হয়। এই বলে সে রিনার কাঁধে হাত রাখতে উদ্যত হল। ঠিক সেই মুহূর্তে রিনা তার কাপড়ের ব্যাগের ভেতরে থাকা প্যানিক বাটনটি চাপলেন। আর এক মুহূর্তও দেরি করলেন না। যে হাতটা হারুন তার কাঁধে রাখতে যাচ্ছিল, সেই হাতটা রিনা এমনভাবে মোচড়ে ধরলেন যে একজন সাধারণ গৃহবধূর পক্ষে অসম্ভব। আইপিএস প্রশিক্ষণের সময় শেখা আত্মরক্ষার কৌশল তিনি প্রয়োগ করলেন। হারুন যন্ত্রণায় এক করে চিৎকার করে উঠল, কি করছিস তুই? সে ব্যথায় কঁকিয়ে উঠল। রিনা ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন। তার মুখ থেকে সেই ভীত অসহায় ভাবটা মুছে গেছে। তার চোখে এখন আগুন জ্বলছে, ন্যায় বিচারের আগুন। তার কণ্ঠস্বর যা এতক্ষণ ছিল দুর্বল এবং কাঁপা, তা এখন সিংহের গর্জনের মতো শোনাল। আমি কি করছি সেটা তুই কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবি, ইন্সপেক্টর হারুন শিকদার। দরজায় তখন সজোরে ধাক্কা পড়তে শুরু করেছে। কয়েক মুহূর্তের মধ্যে ছিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করল পুলিশের একটি বিশেষ দল। দলের নেতৃত্বে ছিলেন পুলিশের অতিরিক্ত কমিশনার জনাব আশফাক হোসেন। সাথে ছিল জাভেদ, দুজন মহিলা অফিসার এবং মিডিয়া কর্মী। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় হারুন শিকদার ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে বিস্ফারিত চোখে একবার রিনার দিকে আর একবার এলো দলের দিকে তাকাচ্ছিল। এসব কি হচ্ছে? আপনারা কারা? সে তুতলাতে লাগল। রিনা এবার তার বিবর্ণ হলুদ শাড়ির আঁচলটা কাঁধ থেকে সরিয়ে কোমরে গুঁজে নিলেন। তিনি সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, আমার পরিচয়টা তাহলে এবার দেওয়া যাক। আমি ডক্টর রিনা আহমেদ, আইপিএস, মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের ডেপুটি কমিশনার এবং তোমার ঊর্ধ্বতন আধিকারিক। কথাটা যেন বজ্রপাতের মতো হারুন শিকদারের কানে গেল। তার পায়ের তলার মাটি যেন সরে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ার উপক্রম হল। ম্যাডাম, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। রিনা শীতল গলায় বললেন, ক্ষমা? তুমি যখন ওই বৃদ্ধার সাথে, ওই নির্যাতিতা মহিলার সাথে অমানবিক ব্যবহার করছিলে, তখন কি তাদের কথা একবারও ভেবেছিলে? তুমি যখন ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ নিচ্ছিলে, তখন কি তোমার এই ইউনিফর্মের কথা একবারও মনে হয়েছিল? তিনি তার শাড়ির আঁচল থেকে পিনহোল ক্যামেরা এবং ভয়েস রেকর্ডারটি বের করলেন। আজ সকাল থেকে তোমার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কুকীর্তি, প্রত্যেকটি কুৎসিত প্রস্তাব এই যন্ত্রে রেকর্ড করা হয়েছে। তোমার এবং তোমার সহকারী কামাল হোসেনের মুখোশাত ছিঁড়ে গেছে। অতিরিক্ত কমিশনার আশফাক হোসেনের রিসাগারে দুজন অফিসার এগিয়ে এসে হারুন শিকদারের হাত করা পড়ালেন। সাব ইন্সপেক্টর কামাল হোসেনকেও তার ডেস্ক থেকে গ্রেফতার করা হলো। সাংবাদিকদের ক্যামেরা তখন ঝলসে উঠছিল। পুরো ঘটনাটি লাইভ টিভিতে প্রচারিত হচ্ছিল। রিনা থানার সমস্ত কর্মীদের ডেকে একত্রিত করলেন এবং তীব্র গলায় বললেন, মনে রেখো,
এই ইউনিফর্ম তোমাদের মানুষের ওপর অত্যাচার করার জন্য দেওয়া হয়নি, মানুষকে সেবা দেওয়ার জন্য দেওয়া হয়েছে। আজ থেকে এই থানায় যদি কোনো সাধারণ নাগরিকের সাথে সামান্যতম অন্যায় হয় তাহলে তার পরিণাম হবে ভয়ঙ্কর। পরের দিন সকালের সমস্ত সংবাদপত্রের শিরোনাম একটাই ছিল, বিবর্ণ হলুদ শাড়ির আড়ালে আইপিএস, দুর্নীতিগ্রস্ত থানার মুখোশ উন্মোচন। সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ জাস্টিস ইন ইয়েলো শাড়ি ভাইরাল হয়ে গেল। কিন্তু রিনার কাজ এখানেই শেষ হয়নি। তিনি ব্যক্তিগতভাবে সেই বৃদ্ধার ছেলের মিথ্যে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিলেন এবং আসল চোরকে খুঁজে বার করার ব্যবস্থা করলেন। গার্হস্থ্যিক হিংসার শিকার হওয়া সেই মহিলাকে খুঁজে বের করে তার স্বামীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিলেন এবং মহিলাকে একটি সরকারি সুরক্ষা হোমে পাঠানোর ব্যবস্থা করলেন। হারুন শিকদার এবং কামাল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হল। তদন্তে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর দুর্নীতির জাল। জানা গেল তারা একটি সংগঠিত চক্রের অংশ, যারা স্থানীয় রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের সাথে মিলে জমি দখল, মিথ্যে মামলায় ফাঁসিয়ে টাকা আদায় এবং আরও অনেক বেআইনি কার্যকলাপের সাথে জড়িত। রিনার নেতৃত্বে পরিচালিত অভিযানে আগামী 1 মাসের মধ্যে সেই চক্রের মূল হোতাদের গ্রেফতার করা হল। মিরপুর মডেল থানায় একজন সৎ এবং দক্ষ অফিসারকে নতুন ইনচার্জ হিসেবে নিয়োগ করা হল। থানার পুরো পরিবেশটাই বদলে যেতে শুরু করল। কয়েক সপ্তাহ পর এক সন্ধ্যায় রিনা তার বাংলোর বারান্দায় বসে কফি খাচ্ছিলেন। তার মনে তখন এক অদ্ভুত প্রশান্তি। তিনি জানতেন একটা বা দুটো দুর্নীতিগ্রস্ত অফিসারকে শাস্তি দিয়ে পুরো সিস্টেমকে বদলে ফেলা সম্ভব নয়, কিন্তু তিনি এটাও জানতেন যে ন্যায়ের জন্য একটি ছোট পদক্ষেপ অনেক বড় ঢেউ তুলতে পারে। তার বিবর্ণ হলুদ শাড়ির অভিযানটি ছিল সেই ঢেউয়েরই সূচনা। এটি ছিল সাধারণ মানুষের মনে বিশ্বাস ফিরিয়ে আনার একটি প্রচেষ্টা এবং অপরাধীদের কাছে একটি কঠোর বার্তা, আইন তার নিজস্ব পথে চলবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবেই। আকাশের দিকে তাকিয়ে তিনি মৃদু হাসলেন। এক নতুন ভোরের স্বপ্ন তার চোখে